এতক্ষণ ছাদেই ছিলাম, একটুখানি নিচে এলাম, আবার যাচ্ছি এখন ছাদে। এই হচ্ছে ছাদের সিনারি রাইট অ্যাট দিস মোমেন্ট। পুরো ছাদে জামা কাপড় ভর্তি। আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতে জামা কাপড় শুকো দিয়ে দিয়েছে। এদের আছে ওই ছাদে অলরেডি কাকু হাঁটছে, ওর পাশেরটা ওই ছাদটাতে ওনারা এসে জাস্ট মেললো। এদিকে পরপর দুটো ছাদে জামা কাপড়। ফ্ল্যাটটায় এদের বাড়িটা অতটা জামা কাপড় হয় না, কারণ ওয়াশিং মেশিনের কাছে হয়তো বা শুকিয়ে যায় তাড়াতাড়ি। ওই পিছনের ফ্ল্যাটটাতে আছে, আর আমাদের এই হচ্ছে অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে বুগ্গুর 13 মাসের হ্যাপি বার্থডে, 1 year 1 month, রাইট? আজকে 25 তারিখ, 25শে জানুয়ারি, কালকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। সো আজকে বুগ্গুর হচ্ছে 13 মাসের বার্থডে। বক্তব্য আছে বুগ্গুর বার্থডে নিয়ে? বক্তব্য বহুত সারপ্রাইজ বক্তব্য হতে হবে। হ্যালো হ্যালো বাবা, কানে দিয়ে হ্যালো করতে হবে না, হাত দিকে হাই হ্যালো করে দাও। হাই হ্যালো হ্যালো। গরম পড়ে গেছে ভাই, গরম তো একদম পড়ে গেছে। আমি ছাদে এসেছি আজকে ঘুম থেকে ওঠার সময়, সোয়েটার পরে এসেছি, ভাবছিলাম সোয়েটার না পরে বেরোবো, হালকা হালকা ঠান্ডা, সোয়েটার পরেছি। ও মা, ছাদে এসে এক রাউন্ড দিয়েছি কি দিইনি, একদম গরম লাগছে, ঘাম হয়ে যাচ্ছে। সোয়েটার খুলে ফেলেছি, গরম পড়ার সময় হয়ে গেছে। এইবার তো আমার মন খারাপ, কি হবে গরমে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব মুশকিল। ভর দুপুরবেলায় সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি। এই জামাটা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে পরে যাওয়ার জন্য প্রযোজ্য নয়, কিন্তু তাও পরছি, কারণ অনেক দিন হয়ে গেছে এই জামাটা পরা হয় না। এটা দুর্গাপুজোর সময় ইন্দার আমাকে কিনে দিয়েছিল, তো আজকে শখ করে পরছি। কোথাও যখন যাওয়া হয় না, তাই যখনই যেখানেই যাব না কেন কোনো জামা আর আলমারিতে রাখবো না, টুকটাক পরেই নেব, কারণ নতুন জামা তো কেনাই হয় প্রত্যেক বছরে পুজোর সময়, টুকটাক এটা ওটা আমরা কিনতেই। সব ব্যাপার তো পরে ফেললে জামাগুলো নষ্ট হয় না। আর যত দিন যাচ্ছে আমার চেহারার অবস্থা এত খারাপ হচ্ছে, মোটা হতেই চলেছি তো হতেই চলেছি। তো যাই হোক, এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছি। বাবা অলরেডি সোনাকে নিয়ে এগিয়ে গেছে রিক্সা করে, তো সেটা আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি। তো ভাই এখানে আমাদের একটু এগোতে এসেছিল, তখন বেজে গেছে ঘড়িতে প্রায় দুপুর 1টা। নাওয়া নেই, খাওয়া নেই, স্নান নেই, এইভাবে বেরিয়ে গেলাম। শুধু সোনাকে একটুখানি সুজি খাইয়ে নিয়েছিলাম। এখন আমরা বেরোচ্ছি একটুখানি, যাচ্ছি গড়িয়াতে। তো কিনবো পলা ফিঙ্গারিং, ধানতেরাসে গেছিলাম জন্মদিনে বাবা দেবের জন্য, তো সেদিন তো পেলাম না। আজকে বেরিয়ে দেখি যদি পাই। তো আজকে 26 তারিখ, রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। তো আজকে কটা দোকান খোলা থাকবে সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, এবং আলটিমেটলি দেখলাম এসে যে গড়িয়ার এইচকে দত্ত থেকে শুরু করে সুরভি ম্যানশন সবই বন্ধ, একমাত্র সেনকো গোল্ড খোলা। তো সেনকোতে গিয়ে আমার হাতের সাইজে তো কোনো রকম পলা ফিঙ্গারিং পেলাম না। ফাইনালি ঠিক করলাম যে অঞ্জলিতে যাই। তো অঞ্জলিতেও গেছিলাম, অনেক খুঁজলাম, কিন্তু আমার হাতের সাইজের পলা ফিঙ্গারিং পেলাম না। আর আমার কালার দরকার ছিল ব্লু, তো ব্লু কালারের পলা ফিঙ্গারিং আমার খুব শখ ছিল, কিন্তু সেটা হলো না। তো তারপর ভেবেছিলাম নাকছাপি নেব, অর্থাৎ নাকের যে রিং, তো সেটাও দেখলাম আমার বাজেটের মধ্যে হচ্ছে না, জন্য খালি হাতেই ফিরতে হলো। এরপর সন্ধ্যেবেলায় ইন্দার চলে গেছিলো জিমে, আর আমার বেরোনোর কথা ছিল বাবার সাথে। তা আমি বলেছিলাম আমার পলা ফিঙ্গারিংয়ে ভদ্রা পড়েছে ভাই, আমি আর কিনবো না, কিন্তু বাবা নাছর বান্ধা যে চল সন্ধ্যেবেলা একটুখানি যাই, আজকে হতে পারে যে সুরভি ম্যানশন সন্ধ্যেবেলা খোলা থাকবে। তো যাব না করে ফাইনালি যেতেই হলো। সোনাকে বাড়িতে রেখেই যাচ্ছি, বাবা অনেকবার বলেছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বন্ধুরা তখন বেজে গেছিলো প্রায় সন্ধ্যে 7টা, আর সোনাকে নিয়ে যেতে গেলে আমার অনেক লেট হয়ে যেত, আর ওকে নিয়ে যাওয়া মানে হচ্ছে ওর নানান রকম নখরা। তো ফাইনালি গেলাম তো বেজাল মুখে, কিন্তু ফিরে এসেছিলাম খুব হাসি মুখে, কারণ ফাইনালি সুরভি ম্যানশন থেকে আমি আমার পলা ফিঙ্গারিংটা পেয়েছিলাম। আমার হাতের সাইজটা পাওয়া খুব মুশকিলের ব্যাপার। তো অনেক দোকানেই সুন্দর সুন্দর পলা ফিঙ্গারিং থাকলে কি হবে, আমার হাতের সাইজটা থাকে না। তো ভাবছেন তো লাল কেন, নীলটা কোথাও পেলাম না বন্ধুরা, তাই লালটাই নিতে বাধ্য হলাম। আর ফাইনালি এই যে হাতের মধ্যে পরে ফেলেছি অনেক কষ্টে, মানে সুরভি ম্যানশন বাঁচিয়েছে, কিন্তু তারপরেও এটা পরলাম তো ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু এটা আমার আঙ্গুলে এই যে বেশ ঢিলে, এই যে এপার ওপার দেখা যাচ্ছে। তো জানি না এটা হাত থেকে খুলে পড়ে যেতেও পারে, কিন্তু আমার হাতের সাইজে মোটামুটি যেটা ফিট এলো সেটা এটা, কিন্তু আমার হাতের সাইজ 19, এটা হচ্ছে 20 সাইজ। তো ঠিক আছে, এটা চট করে যে খুলে যাবে তেমনটা নয়, কিন্তু হ্যাঁ সাবান টাবান লাগলে খুলে যাওয়ার চান্স খুব বেশি।
তো সেভাবে সাবধানে পড়তে হবে এই আর কি। আর আমি খুব একটা বাড়ির বাইরে যেহেতু বেরোই না, যেটুকু বেরোই সেটুকু সাবধানে রাখলেই হবে। তবে আমার একটা পুনর এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা হচ্ছে পিসি চন্দ্র থেকে একটা আংটি এরকম হাত থেকে খুলে বেরিয়ে গেছিলো, তারপর সেটা আমি আর পাইনি। অ্যান্ড ফাইনালি ওটা মানে সম্ভবত কেএফসিতে খেতে গেছিলাম, সেখান থেকেই গায়েব হয়ে গেল। তো চোখের সামনে, আর ওটা অনেক দামি ছিল, অনেকটা দামি, প্রায় 38,000 টাকা নিয়েছিল ওই একটা আংটির দাম। তো যাই হোক, অনেকগুলো, আমি জীবনে অনেকগুলো সোনা হারিয়েছি, তো সেই জন্য এটাই আর কি। আর এটা একটা সাজ গয়না হিসেবে আমার তো এখন সেই অনুসারে গয়না বানানো বা মেয়ের জন্য গয়না বানাতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। তো সেই জন্য লকারে আর এটা কি তুলে রাখবো, তো রেগুলার পরে নিই 2-2.5 টাকা, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই আর কি সাবধানে পড়তে হবে। চেয়েছিলাম ব্লু কালার, ফাইনালি ব্লুটা আমার হাতে মানে আমার আর কি আর স্যুট করলো না, এই রেডটাই হলো। তো যাই হোক, বিগত কদিন ধরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সেটা হচ্ছে যে আমার না ব্লগ করতে একেবারেই ইচ্ছে করছে না। এরকমটা করে না, আমি জীবনের সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশনেও ব্লগ করি। ইনফ্যাক্ট লোকজন আমাকে এটা বলে যে এই সিচুয়েশনেও ব্লগ করতে হয়, কিন্তু আমি করি। বাট এখন রিসেন্টলি জানি না কেন সোনার যে কন্ডিশনটা ছিল সেটা এখনও অবধি একই রকম আছে, কোনো রকম মানে কমার দিকে তো আমার চোখে তো পড়ছে না। ওর 1 সপ্তাহ হয়ে গেছে মেডিকেশনস কমপ্লিট। আমরা আবার করে ডক্টরকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আরও 2 সপ্তাহ মেডিসিন দিন। তো তার মাঝখানে তো হোমিওপ্যাথি ডক্টর আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এখনও হোমিওপ্যাথি খাচ্ছে। তো তাছাড়া আমরা পাঞ্জাবে 2টো ডক্টরকে কনসাল্ট করি, একটা হোমিওপ্যাথি ডক্টর আর একটা হচ্ছে আমাদের এমনি মানে নর্মাল ডক্টরস। তো নর্মাল ডক্টর বললেন সার্জনের সাথে কথা বলতে, এবং হোমিওপ্যাথি ডক্টর বললেন যে আমার কাছে ওষুধ আছে, সেরকম হলে আমি পাঠিয়ে দেবো, 15 দিনের মধ্যে এটা কিওর হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম বাচ্চাদেরই হয়, কারোর হয়তো ফোর হেডে হলো, কপালের এই জায়গাটাতে হলো, কারোর হচ্ছে এরকম আর্ম পিঠে হলো, কারোর পিঠে হয়। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু যতটা আমি খোঁজ খবর নিলাম যে হোমিওপ্যাথিতে এটা পুরোপুরি কিওর অবশ্যই আছে। তো জানি না সেই জন্য কিনা, কিন্তু আমার না জানি না কেন ব্লগিং থেকে মনটা একেবারেই বেশ কদিন ডাইভার্ট, উড়ে গেছে তো বলা যায় না, করছি অল্প অল্প করে, কিন্তু ডাইভার্টেড। তার মধ্যে যেহেতু পাঞ্জাব যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, তো সেই জন্য ওখানে গিয়ে এখানে তো সোনার অন্নপ্রাশন আমরা রেখেছিলাম, অন্নপ্রাশনের ভিডিওটা এখন অবধি আমার আপলোড করা হয়নি। মাঝখানে একদিন ভেবেছিলাম আপলোড করব, কিন্তু ওখানে যে সংগুলো ইউজ করা হয়েছে সেগুলো এখানে দিলেই কপিরাইট এসে যাবে। তো সেই জন্য সেভাবে নয়, আমাকে ভয়েস ওভার দিয়েই আপলোড করতে হবে। তো সেইভাবেই করব, একটা টাইমের পর ওটাকে এই ফোনে নিয়ে তারপরে করতে হবে। এই ফোনের মধ্যে তো আমার কিছুই নেই, শুধু এটা ব্লগিং পারপাস আর আমার বিজনেস পারপাসই এই ফোনটা ইউজ করা হয়। তো আজকে রাস্তাঘাটে বেশ লোকজন আছে দেখলাম। বাড়ি ফিরে আমার শ্বশুরমশাইয়ের সাথে ফোনে কথা হলো। তো এখন বিষয়টা যেহেতু এখানে অন্নপ্রাশনটা সেলিব্রেট হয়েছে, তো সেই অনুপাতে আমাকে শ্বশুরবাড়িতেও একটা প্রোগ্রাম রাখতে হবে শোনার জন্য। প্রথম কথা, যেহেতু আমরা এত দিন পর যাচ্ছি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানে মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন, কারণ পাঞ্জাবে লোরি সেলিব্রেশনটা প্রচণ্ড পরিমাণে হয়, মানে বাচ্চা হলে, স্পেশালি ছেলে হলে। লোরি হচ্ছে আমরা সবাই জানি যে পাঞ্জাবে একটা খুব ফেমাস ফেস্টিভ্যাল। তো সেটা আমার ছেলের 2টো পরপর লোরি চলে গেল, সেটা সেলিব্রেশন হলো না। তো সেই কারণে এটা হচ্ছে মানে এরপর হবে 3 নম্বর বছর। তো লোরির সময় যে সবসময় আমরা থাকতে পারবো অ্যাভেলেবেল সেরকমটা তো নয়। তো সেই জন্য একটা বাড়িতে পাঠ রাখবো, আর আমাদের ঘরেই রাখবো পাঠটা, যে ঘরে আমরা থাকি, এবং আশেপাশের লোকজন রিলেটিভসদের একটু ডেকে আর কি একটুখানি করে নেবো, এটাই আর কি। তো যেহেতু এবছর আমরা পাঞ্জাবে যাব, এবং পাঞ্জাবে যেভাবে আমরা ট্রাভেল করি এবছর তার থেকে আরেকটু লাক্সারি মেনটেন করে আমাদেরকে করতে হবে। যেরকম যে কোনো জায়গায় গেলে আমাদেরকে গাড়ি নিতে হবে। ওখানে বাড়িতে একটা গাড়ি আছে, কিন্তু সেটা আমার ভাসুরের গাড়ি। তো ঠিক আছে, ওটা নাইবা নিলাম, কারণ অনেক সময় একটুখানি ক্ল্যাশ হয়ে যায়। তো অবভিয়াসলি ওটা ওদের শখের জিনিস, তো সেটা নিয়ে সবসময় আমার পক্ষে বাড়ির থেকে বেরোনোটা নাও বা কমফোর্টেবল কারোর জন্য হতে পারে। তো সেটা কখনোই হওয়া উচিত না। আমি তো মনে করি আমার গাড়ি নিয়ে যদি অন্য কেউ যায়, তো আমিও সেখানে একটু না একটু বাদো লাগবে। এটা খুব 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 স্বাভাবিক ব্যাপার। তো বেসিক ব্যাপারটা হলো যে ওখানে গেলে যেটুকু আমি আর ইন্দার কালকে বসে বসে রাত্রিবেলা হিসেব করলাম, তাতে করে 35 থেকে 40 হাজার টাকা, যদি আমরা খুব মানে একদম মার্জিনাল ধরেও চলি, 35 থেকে 40 হাজার টাকা আমাদের 31 দিনের ট্রিপের খরচা আসছে। তো সেটা একটা ব্যাপার। আর যেভাবে আমরা প্রোগ্রামটা রাখবো ভেবেছিলাম, মানে একটু বড় সড়ো করবো, অনেক 150-200 লোক ইনভাইট করব, তাতে করে দেখছি যে
অন অ্যান অ্যাভারেজ আমাদের খরচা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে মোটামুটি 90,000 টাকা। তো এই মুহূর্তে যেহেতু হুট করে ডিসিশনটা হচ্ছে যাওয়ার, সোনা একটুখানি স্টেবল হোক, মাসখানিক দেখি কি হয় না হয়, এবছরই যেতে হবে। তো হুট করে 90,000 1,00,000 টাকা খরচা করাটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে একটু ডিফিকাল্ট। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এবছর আমরা পাঞ্জাব গেলে অ্যাকর্ডিংলি আমরা অমৃতসর ভিজিট করব। অমৃতসরে আমাদের 2 দিন থাকারও প্ল্যান রয়েছে, কারণ ওখানে আমার খুব আশা যে ছিল, আমি যখন প্রেগন্যান্সিতে ছিলাম, যে সোনা হলে ছেলে হোক কি মেয়ে হোক আমরা অমৃতসরে যাব এবং ওখানে আমরা মানে মাথা ঠেকাবো আর কি। তো সেখানে হোটেলে থাকতে গেলে আমাদের 2-2,500 টাকা খরচা হয়ে যাবে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এক এক দিনের খরচা। তো আমরা ওখানে যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে অ্যাবর্ড, খুব ভালো 5 স্টার হোটেল। তো ওখানে ডিলাক্স রুমে আমরা ছিলাম। মর্নিংয়ের ব্রেকফাস্টটা সবসময়ই কমপ্লিমেন্টারি ফ্রি থাকতো, দুপুরের লাঞ্চের ডিনারটা পেয়েবল ছিল। তো সেটা করেও পার ডে আমাদের হোটেল খরচা শুধু 2,500 টাকা গেছে, এবং বাইরে অন্যান্য খাওয়া দাওয়া তো সেটা তো গেলই। তো আমি 2 দিনের খরচা হিসাবে কমসে কম 6,000 থেকে 7,000 টাকা আমার ওখানে খরচা হয়ে যাবে। তো তারপর তো গাড়ি ভাড়া টুকটাক এটা ওটা আছেই। তো সব মিলিয়ে আমার দেখতে গেলে ওই 1,00,000 টাকার কাছাকাছি খরচা, যার কারণে ভাবছি যে প্রোগ্রামটা একটুখানি একটু শর্ট করব। তো সেটা কিভাবে করব না করব সেটার ওপরই কথাবার্তা চলছে। ওখানে নিয়মকানুনও অন্য, যেটাই হবে সেটা ডেফিনেটলি শেয়ার করব। তো প্রত্যেক দিনই কিছু না কিছু হচ্ছেই, তো সেই অর্থে ব্লগিংটাই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটু ফ্রি আছি যখন, একটু বসে কথা বলি। আর কালকের দিনটা একটা খুব স্পেশাল দিন। তো কালকে কি আছে আর কালকের দিনটা কিভাবে আমরা সেলিব্রেট করছি, তো সেটা আমি পরে বলবো। এবং এই আংটিটাই বা কেন আমি কিনলাম হুট করে, এটা তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু এটা আমি কেন কিনলাম সেটাও পরে বলবো। বাট প্রবলেম হচ্ছে এটাই যে এইটা মানে পুরো এই রকম ঢিলে, মানে একদম ঢিলে, এটা মানে একদম ডাইরেক্ট মানে আটকাচ্ছে না কিছু, একদম পুরো এই খুলে যাচ্ছে একদম। এইটাও ঢিলে, কিন্তু এটা তবু খুলতে গেলে এই যে একটুখানি এই জায়গাটাতে আটকে তারপরে এই টানটা মারতে হচ্ছে, এই যে এরকম একটু আটকে যাচ্ছে, তারপর একটু গায়ের জোর দিয়ে খুলতে হচ্ছে। কিন্তু এটাতে কোনো গায়ের জোরই লাগছে না, এটা পুরো একদম এই যে একদম নর্মাল। তো আমি জানি না এটা পরে খুলে রাখবো কি না, বুঝতে পারছি না, কারণ হাতে আঙ্গুলে ফিটিংস না হলে সেই আংটি দেখতেও ভালো লাগে না। আর আমি যদি হাত একদম টান টান করি তাহলে তো মানে একদম পুরো মানে ঢিলে। তো জানি না কি করব। তো যাই হোক, যেটাই হবে হবে। আপাতত তো কিনে ফেললাম, অন্তত পক্ষে অল টাইম না পড়লে মাঝে মাঝে তো পড়তে পারবো যখন শখ বাইরে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সোনা আপাতত ঘুমিয়ে পড়েছে, আর ইন্দা সোনার পাশে বসে কিছু রিলস ফিলস এডিট করছে হয়তোবা, আর আমি এখানে বসে একটুখানি ভিডিওর সামনে গল্প করে নিলাম। তখন অনেক রাত, সোনা ঘুমিয়ে পড়েছে, এবার আমার ঘুমানোর পালা। তবে ব্লগটা এন্ড করার আগে সোনার বার্থডের একটা ক্লিপিং আমি অ্যাড করে দিলাম। এটা আমি পোর্ট্রেট মোডেই নিয়েছিলাম ভিডিওটা, তো সেই জন্য ওই ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম। কারণ ভিডিও যেদিন করেছিলাম সেদিন আর ব্লগ আপলোড করার মতো আমার কাছে সময় ছিল না, অর্থাৎ 25শে জানুয়ারি সন্ধেবেলায়। তো যেদিন এই ব্লগটা আমি আপলোড করছি সেদিনই ওই ক্লিপটা আমি অ্যাটাচ করে দিলাম, যাতে করে আপনারাও সোনার এই জন্মদিনের সাক্ষী হতে পারেন। তবে সোনার রিসেন্ট এখন একটা ফ্যাকনা হয়েছে, কিছুতেই কেক মুখে দেয় না, জানি না কেন। আগে কিন্তু কেক কাটলে খেত বন্ধুরা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে।